নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো রয়েছি। তো আজকে আমি যে গল্পটা শোনাতে চলেছি একদমই আনকরা নতুন ভিন্ন স্বাদের একটি গল্প। পরপর ধরে একঘেয়েমি হয়ে আসছিল, একই ধরনের গল্প আমি তোমাদেরকে শুনিয়ে যাচ্ছিলাম, কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু শোনানো যাক। তো আজকে যে গল্পটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই গল্পের নাম হলো অঘরী তান্ত্রিক বিশু ঠাকুর মুখার্জি বাড়ির রহস্যভেদ। তাহলে সময় নষ্ট করব না, এরকম একটা রহস্যময় গল্প শোনানোর জন্য লেগে পড়ি। শুরু করা যাক প্রথম পর্ব। চেম্বার থেকে বাড়ি ফেরার পথে দেখলাম মুখার্জিদের ওই পুরনো বাড়িটায় হরি কাকা আর কাকার ছেলে দেবেন দুজনে বাড়িটাকে বেশ ভালো করে ঝাড়পোছ করছে। বাড়িটা না বেশ পুরনো, আমার দাদুর আমলের তৈরি বাড়ি এটা। বাড়িটিতে চুন সুরকি ব্যবহার করেছে সেই পুরনো আমলের ছোট আকারের লাল ইটের গাঁথনিতে নির্মিত একটি মাঝারি আকারের দ্বিতল বাড়ি। বাড়িটির সামনের দিকে পথের উপরে এসেছে বাড়িতে ঢোকার পথ ও দোতলায় ওঠার সরু সিঁড়ি। সম্ভবত ছোট এই প্রবেশপথের সামনে একটি ছাউনি মতো ছিল, সেটি ভেঙে ফেলে রাস্তা তৈরি হয়েছে। সিঁড়িটি বাড়ির প্রায় মাঝ বরাবর দুই ভাগে ভাগ করেছে। দোতলায় চারদিকে অনেকগুলি জানালা ও পিছন দিকে দুটি দরজা আছে। বাড়িটির পিছন দিকে বারান্দা ছিল, যার অস্তিত্ব বর্তমানে নেই। যেটিকে এখন পিছন দিক বলছি সেটি হয়তো এককালে অন্দরের দিকে সম্মুখ অংশ ছিল। পরিত্যক্ত বাড়িটির পেছনের দেয়াল বেয়ে উঠে গেছে নানান লতানো ঝোপ। ছাদের উপরেও জন্মেছে নানা ধরনের গাছগাছালি। ছাদের প্রতিটি কোণায় আশ্রয় নিয়ে বেড়ে উঠেছে বট, অশ্বত্থ, পাকুড় গাছ। আর কতদিন বাড়িটি এভাবে টিকে থাকতে পারবে বলা মুশকিল। বাড়ির সিঁড়িগুলি এখনো অক্ষত রয়েছে। সিঁড়ি ধরে ছাদ পর্যন্ত উঠে যাওয়া যায়। সিঁড়ি ধরে দ্বিতীয় তলায় উঠলেই যেখানে সিঁড়ি শেষ হয়েছে সেখান থেকে বাড়ির ডানে বাঁয়ে ও সামনে যাবার পথ তৈরি হয়েছে। বেশ বড় বড় খোলামেলা ঘর ছিল দ্বিতীয় তলায়, যেটা বেশ বোঝা যায়। বাড়ির নিচ তলায় যাবার রাস্তা নিশ্চয়ই পিছন দিকে আছে। কোনো একটা অনুষ্ঠানের জন্য প্যান্ডেল দিয়ে এমনভাবে পাশটা ঘিরে দেওয়া ছিল যে আমি আর সেখানে যেতে পারিনি। বাড়ির ঠিক পাশে একটি একচিলতে মাঠের কাছে রয়েছে বিশাল একটি প্রবেশ দরজা ও প্রাচীরের অংশবিশেষ। এই প্রাচীরটি ছিল বাড়ির সীমানা প্রাচীর। বোঝা যায় বেশ বড় এলাকা জুড়েই ছিল বাড়ির সীমানা। এখন আর তেমন কিছু অবশিষ্ট নাই। বাড়ির ঠিক মুখোমুখি সামনেই একটি বিরাট মন্দিরও রয়েছে। মন্দিরটিতে চীনে টুকরির কারুকাজ করা রয়েছে। মন্দিরটি ছিল মুখার্জিদের আদি মন্দির। এই মন্দিরের ভেতরে রয়েছে বহু পুরনো মা কালী ও মা দুর্গার মূর্তি। বাড়িটা 10 বছর আগে লোকজনে যাতায়াত ছিল। দুর্গা পুজো, কালী পুজো ইত্যাদি প্রায় সব বড় পুজো এই মুখার্জিদের বাড়িতে হতো। কিন্তু এই ঘটনার পর মুখার্জিদের পরিবারটাই উঠে গেল কলকাতায়। তাদের পরিবারের কেউ আর বাড়িটার ছায়াও মারালো না। তবে আজ কেন এই বাড়িটাকে ঝাড়াঝাড়ি করছে বিশু কাকা? সাইকেলটা স্ট্যান্ড করে হরি কাকার কাছে গিয়ে বললাম, তবে আজ কেন এই বাড়িটা ঝাড়াঝাড়ি করছে হরি কাকা? সাইকেলটা স্ট্যান্ড করে হরি কাকার কাছে গিয়ে বললাম, কি হে কাকা, এই বাড়িটা ঝাড়ছো কেন? মুখার্জিরা আবার এই বাড়িতে ফিরছে নাকি? হরি কাকা আমার কথা শুনে ঝাড়ুটা রেখে গায়ের ঘাম মুছতে মুছতে বললেন, জানো ডাক্তার, মুখার্জি বাবুর পরিবারের কেউ এই বাড়িতে থাকা তো দূরের কথা, এই বাড়ি মুখ দর্শন আর করবে কিনা তা আমার সন্দেহ আছে। আমি একটু হেসে চারিদিক দেখতে দেখতে বললাম, তাহলে এই বাড়ি ঝাড়াঝাড়ি করছো কেন? কাল দুপুরের সময় আমার বাড়িতে মুখার্জি বাবুর ছোট ছেলে দিব্যেন্দু বাবু এসেছিল। কিছু টাকা দিয়ে বললেন এই বাড়িটা যেন কালকের মধ্যে পরিষ্কার করে যায়। কেউ নাকি এই বাড়িটা ভাড়া নেবেন। ভাড়া নেবেন আবার এই বাড়ি? কেন, গ্রামে কি আর ঘর পেলেন না যে এই বাড়ি তাকে ভাড়া নিতে হবে? আমার কথার উত্তর না দিয়ে হরি কাকা আবার কাজে লেগে পড়ল। আমি আবার বলতে শুরু করলাম, তা তিনি কি কাজ করেন? কতজন আসবেন? কখন আসবেন? কাল? আচ্ছা লোক তুমি বাপু, যে একের পর এক প্রশ্ন করে চলেছ। তা বলছি তেনারা কখন আসবেন?
আমাকে বলেছেন কাল সকাল 10টা কি 10:30 নাগাদ আসবেন, তার আগে যেন আমি খাবার দাবার তৈরি করে রাখি। তিনি নাকি আবার বাইরের খাবার খান না। তা তিনি কি কাজ করেন? তিনি নাকি অঘরী তান্ত্রিক। সে ছোটখাটো তান্ত্রিক নয়, তিনি নাকি অনেক মানুষের উপকার করেছেন। তিনি কোনো ভূত, আত্মা, পিশাচ ইত্যাদি নানান অপশক্তি বশ করে ফেলার ক্ষমতা রাখেন। তাই বলো, কোনো সাধারণ মানুষ এই পরিবেশে থাকবে কি করে? আচ্ছা হরি কাকা, তিনি কি এই বাড়িতে একা থাকবেন? আমি পরপর এতগুলো প্রশ্ন করছি দেখে হরি কাকা একটু চটে গেলেন। তারপর একটু রাগী মেজাজে বললেন, আমাকে এত প্রশ্ন করো না তো, কাল তিনি এলে তেনাকে সব জিজ্ঞেস করো, আমাকে এখন কাজ করতে দাও দেখি। আমি আর কোনো কথা না বলে চলে এলাম সাইকেলের কাছে। অমন সময় পেছন থেকে হরি কাকা ডাক এলো, বলল, তা কাল আসার সময় তোমার পলাশকেও নিয়ে এসো। আমি হরি কাকার কথা শুনে প্রথমে একটু মনে মনে হেসে উঠলাম, পরে উত্তর দিলাম, ঠিক আছে। পরদিন বিকেলে চেম্বার থেকে বাড়ি ফিরে পলাশকে নিয়ে গেলাম মুখার্জিদের বাড়ি। বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে এক মেয়ে। মেয়েটির গায়ের রং গৌরবর্ণ, ভারী সুন্দর, মুখখানির গড়ন, একরাশ কোকড়া কোকড়া ঠাস বুলনি, মাথা ভর্তি চুল, বেশ মোটা খাটো গড়ন, বয়স বোধহয় 20 কি 21 বছর হবে। কিন্তু একটু অবাক হলাম, কারণ মেয়েটির পরনে সাদা শাড়ি। আমরা মেয়েটির কাছে যেতে এসে মুখ নামিয়ে চাপা গলায় বলল, তোমাদের জন্য বাবা ঠাকুর অপেক্ষা করছেন, ভেতরে চলুন। আমরা 1 পা 2 পা করে ভেতরে ঢুকলাম। ঢুকে দেখলাম পশ্চিমের একটা খাটের ওপর পূর্ব দিকে মুখ করে বসে আছেন উনি। বৃদ্ধের বয়স 60-62-র বেশি হবে না। রং টকটকে গৌরবর্ণ, এ বয়সও গায়ের রঙের জৌলুস আছে। মাথার চুল প্রায় সব উঠে গিয়েছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচে চোয়ালের গড়ন দৃঢ়তা ব্যঞ্জক, চোখ দুটি বড় বড়, উজ্জ্বল। লোকটার মুখ দেখে আমার লর্ড রেডিং এর চেহারা মনে পড়ে গেল। উভয় মুখাবয়বের আশ্চর্য সৌসাদৃশ্য আছে। কেবল লর্ড রেডিং এর মুখে আত্মপ্রত্যয় ভাব আরো অনেক বেশি, আর ইহার চোখের কোণের কুঞ্চিত রেখাবলির মধ্যে একটু ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন, এখন তার যেন অনেকখানি হারিয়ে ফেলেছে, এই ধরনের একটা ভাব। তেনার গায়ে পোশাক খুবই সাধারণ, খাটো ধুতির ওপর একটা ফতুয়া গোছের জামা, মাথায় অগুন্তি লাল কালো মিশ্রিত লম্বা ঝাঁকড়া চুল। কিন্তু লোকটার ওই সোজা হয়ে বসবার ভঙ্গিতে আর চোখের দৃষ্টিতে এক আশ্চর্য ব্যক্তিত্বের ছাপ রয়েছে, বারবার তাকিয়ে তাকিয়ে দেখতে হয়। মেয়েটি লোকটার কাছে গিয়ে বলল, বাবা ঠাকুর তেনারা এসেছেন। লোকটি মাথা নিচু করে মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, কিছুক্ষণ পর লোকটি আমার দিকে তাকালেন, বেশ বুদ্ধিযুক্ত চোখে আমার আপাদমস্তক দেখে বললেন, আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ব্যাকুলতা জেগেছে মনে? আমি একটু জড়িত কণ্ঠে বললাম, আজ্ঞে ঠাকুর। লোকটা একটু হেসে বললেন, ভয় নেই, বলে ফেলো। মনে যত প্রশ্ন আছে সব একেবারে উপড়ে ফেলো তো দেখি। মিনিমা 3 কাপ বেশ কড়া করে চা পাঠিয়ে দে তো দেখি। ভেতর থেকে আবার সেই চাপা কণ্ঠে আওয়াজ এলো, চাই বাবা ঠাকুর। আমি বললাম, মিনি আপনার মেয়ে ঠাকুর মশাই? তা একরকম মেয়েই বলতে পারো। মেয়েটির নাম মৃন্ময়ী। এই কয়েক মাস হলো স্বামীকে খুইয়েছে, বেশ অপঘাতে মৃত্যু হয়েছে ছেলেটার। পলাশ পাশ থেকে বলল, কিভাবে হলো ঠাকুর মশাই? সে এক মর্মান্তিক কাহিনী বটে, সে পরে বলবো। আগে এই বাড়িতে কি হয়েছিল একটু ব্যাখ্যা করে বলো দেখি। কেন কেউ এই বাড়ির ছায়া মারায় না? সে এক বিভৎস কাহিনী ঠাকুর মশাই, সে কথা বললে ভাবলে আজও আমার বুকের ভেতরটা কেমন করে ওঠে। গল্প শুরু করার আগেই চা চলে এলো। চায়ের কাপ নিয়ে এক চুমুক দিয়ে পলাশ বলল, চাটা না বেশ হয়েছে। আমিও তাতে মত দিলাম। তারপর গল্প আরম্ভ করলাম। এ কাহিনী মুখার্জি বাবুর কাছে আমার শোনা, সে অনেকদিন আগের কথা। তখন যোগাযোগ ব্যবস্থা এখনকার মতো এতটা ভালো ছিল না, বিশেষ করে গ্রামের দিকে। সরকারি ডাক বিভাগে আমার কাজ ছিল, মানে বাড়িতে বাড়িতে চিঠি পৌঁছে দেওয়া। এখনকার পিয়ন, তখন রানার বলতো। ভোর রাতে চিঠির বোঝা কাঁধে নিয়ে বেরিয়ে পড়তে হতো, হাতে লণ্ঠন, পিঠে চিঠি আর টাকার বোঝা নিয়ে। এই যেমন কবিতায় তোমরা পড়েছ।
সেদিন একটি গ্রামে চিঠি দিতে গিয়ে আর ফিরতে পারলাম না। প্রচন্ড ঝড় জল শুরু হয়ে গেল। ভাঙা জমিদার বাড়ির পাশ দিয়ে আসছিলাম। এটি জমিদার রাজনারায়ণ চৌধুরীর বাড়ি। একসময় খুব জাঁকজমকপূর্ণ ছিল। বাইজি নাচ হতো, মদের ফোয়ারা বসতো, গ্রামের লোকের কাছেই শুনেছি। কিন্তু এখন আর সেসব তো নেই। তাছাড়া এদের বংশধরেরা এখন সবাই কলকাতায় চলে গেছে। এখানে তেমন কেউ থাকে না। রামু কাকাই সব দেখাশোনা করে। সেদিন এত বৃষ্টির মধ্যে রামু কাকা আমাকে ডেকে বলল, আজ রাতটা এখানে থেকে যাও রানার বাবু, কাল ভোরবেলায় চলে যেও। এর আগে কখনো রামু কাকা আমার সাথে ডেকে কথা বলেনি। আজ যেন কতটা আন্তরিক। আসলে ঝড় বৃষ্টি হচ্ছে তো, তাই হয়তো। কিন্তু রামু কাকাকে কেমন যেন লাগছে, চোখ মুখ লাল, ফোলা ফোলা। কে জানি বৃষ্টির মধ্যে আবার ওইসব খেয়েছে নাকি, অথবা বৃষ্টিতে অসময় ঘুমিয়ে পড়েছিল মনে হয়। গ্রামের সবাই আমাকে রানার বাবু বলেই ডাকতেন। খুব ভালোবাসে। সবাই তো অপেক্ষা করে থাকে আমার আসার, আমি যে ওদের প্রিয়জনের খবর নিয়ে আসি। সেদিন সে রামু কাকার কথাই থেকে গেলাম। অবশ্য না থেকে কিছু করারও ছিল না। যা বৃষ্টি, কিছুতেই ফেরা যেত না। অল্প কিছু চিঠি দেওয়া বাকি, কাল দিয়েই বেরিয়ে যাব। বিশাল বড় জমিদার বাড়ির অন্দরমহলে আজ প্রথম পা দিলাম। পুরনো দিনের ঐতিহ্য বহন করে আজও সে দাঁড়িয়ে আছে সেই জমিদার বাড়ি। যদিও আগের মতো জৌলুস নেই। এর আগে কখনোই এই বাড়ির অন্দরে ঢোকার সৌভাগ্য হয়নি। আজ যখন ঢুকেছি তখন ভালো করেই দেখব। রামু কাকা খাওয়া দাওয়ার পর এই ঘরটা খুলে দিয়েছে। বৃষ্টিতে এত খাবারের আয়োজন করলো কিভাবে কে জানে। বেশ ভালোই পদ করেছে। বলছিল একার মানুষ, সকালে রান্না করে রেখেছে, তাই কেমন একটা উদ্ভট গন্ধ আসছিল। মাছগুলো মনে হয় ভালো করে ভাজেনি, কাঁচা কাঁচা ছিল। খাওয়ার সময় গা গুলোচ্ছিল, তাও কিছু বলিনি। রামু কাকা যত্ন করে দিয়েছে। একটা ঘরে ঢুকে দেখলাম সেখানে কিছু আসবাবপত্র, দেওয়ালে ঝুলানো ছবি, সবকিছু দেখে নিজেকে বেশ জমিদার জমিদার মনে হচ্ছে। হঠাৎ মনে হলো আমি যেন একা নই, এই ঘরে আরো কেউ আছে। বহুদিন ব্যবহার না করে ঘরের লাইটগুলো নষ্ট হয়ে গেছে। টিম টিম করে একটি লাইট জ্বলছে, তাও আবার কতক্ষণ থাকবে কে জানে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আবার বিদ্যুৎও চমকাচ্ছে। বাড়ির ভেতরটা এক গম্ভীর পরিবেশ। দূরে কোথায় যেন একসঙ্গে অনেক মানুষের হাসি তামাশার আওয়াজ ভেসে আসছে। ঘুঙুরের শব্দ, গানের সুর কানে ভেসে এলো। ওই তো আবার হাসি। কিন্তু এত রাতে বৃষ্টির মধ্যে পুরো রাজবাড়িতে কোথা থেকে আওয়াজ আসবে? ভাবলাম ভুল শুনছি না তো। ধুর, আমার মাথাটা একেবারে গেছে, একটু ঘুমিয়ে নিতে হবে। হঠাৎ জোরে হাসির রোলে চমকে উঠে, না না, ওই তো আবার হলো। এসব কি হচ্ছে আমার সাথে? না, এবার ঘুমিয়ে পড়তে হবে। শরীর খুব ক্লান্ত, তাই হয়তো ভুলভাল মনে হচ্ছে কিছু। চলে এলাম নিজের ঘরে, বিছানায় শুতে যাব। আবার সেই হাসি। এবার সামনে দেখতে পেলাম নূপুর পায়ে বাইজির সাজে এক অপরূপ সুন্দরী মেয়ে এগিয়ে আসছে আমার দিকে। মিটিমিটি করে হাসছে আর ইশারা করে আমাকে ডাকছে। আমি কি স্বপ্ন দেখছি? না, ওই তো আমার সামনে দাঁড়িয়ে আছে, ডাকছে আমাকে। এই সুন্দর রাতে এমন সুন্দরী বাইজি দেখে নিজেকে বেশ জমিদার রাজনারায়ণ রায়চৌধুরী বলে মনে হচ্ছে। আচ্ছা, দেখি কি বলে মেয়েটি। পিছন ফিরে দাঁড়িয়ে আছে। কি অপরূপ দাঁড়ানোর ভঙ্গি, যেন পটে আঁকা ছবি। এত রাতে এই পুরো বাড়িতে এই অপরূপ সুন্দরী মেয়ে এলো কোথা থেকে? একে কি আমি আগে কোথাও দেখেছি? খুব চেনা লাগছে। হঠাৎ বিকট আওয়াজ করে মেঘ গর্জন করে উঠল। বিদ্যুতের আলো এসে পড়ল সেই রূপবতীর শরীরে। মনে যেন ঝিলিক দিয়ে উঠল। মনে হলো একে তো আমি চিনি, কতদিনের পরিচিত, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারলাম না। আর এই বাড়িতে তো রামু কাকা একাই থাকে, তবে এই মেয়েটি কোথা থেকে এলো? সেই অপরূপ সুন্দরীর ইশারায় মন্ত্রমুগ্ধের মতো তার পিছু পিছু চলেছি আমি। সে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে, আমিও বিনা বাক্যে তার পিছনে পিছনে চলেছি। কিছু বলার শক্তি নেই, যেন আমি কাঠের পুতুল, সমস্ত শরীরে কোনো শক্তি নেই। আমি কি স্বপ্ন দেখছি? না না তো, ওই তো মেয়েটার সামনে দাঁড়িয়ে আছে, হাতের ইশারায় আমাকে কাছে ডাকছে। কিন্তু এখানে যতদূর জানি কেউ থাকে না। তবে এই মেয়েটি কোথা থেকে এলো? এই পর্বটি এখানেই সমাপ্ত হলো। যদি তোমাদের এই পর্বটি ভীষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আমার নতুন ফেসবুক আইডি বৃষ্টির খুশি পিটারা, একটু অন্যরকম।
তো আশা করছি সেখানেও তোমাদের ভালো লাগবে। প্লিজ ফলো করো, ওখানে বিভিন্ন রকমের রিলস ভিডিও এগুলো কিন্তু আসবে। তো প্লিজ 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 আমাকে প্রচুর প্রচুর ফলো করো। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই নতুন গল্প নিয়ে নতুন পর্ব নিয়ে হাজির হয়ে যাব। বাই।